নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আমাদের নতুন জার্নি, যা কিছু সত্যি। প্রথম পর্বেই আপনাদের জন্য থাকছে একটি সত্যিকারের ভৌতিক ঘটনা যা ঘটেছে আমার দাদার সঙ্গে। আমরা গল্পটা শুনব এবং তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখা আপনাদের ভৌতিক অভিজ্ঞতার কথা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, অথবা আপনারা যদি কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন যেটা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, আপনারা কিন্তু সেই ঘটনাও শেয়ার করতে পারেন। আমাদের যোগাযোগ নম্বর 9123772129। তাহলে চলুন শুনে নেওয়া যাক প্রথম পর্বের সত্যিকারের ভৌতিক ঘটনা। আমাদের ইউটিউব চ্যানেলের আজকে প্রথম অতিথি আমার দাদা চিরদীপদার সঙ্গে কিছু ইনসিডেন্ট ঘটেছিল, কিছু ঘটনা ঘটেছিল, সেটাই আমাদের প্রথম রেকর্ডিং এ আমরা শুনে নেব। চিরদীপদা, প্রথমেই তোমাকে স্বাগত জানাই আমাদের প্রথম রেকর্ডিং। এইটা প্রথম তুমিই রয়েছো আমাদের সঙ্গে, প্রথমে তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তুমিও চ্যানেলের একজন সদস্য। তুমি যদি ঘটনাটা একটু বলো, মানে কি ঘটেছিল তোমার সঙ্গে। ব্যাপারটা প্রথমেই আমি সবাইকে একটু আগাম ধন্যবাদ জানাতে চাই যে নতুন একটা চ্যানেল এরকম একটা উদ্যোগ শুভ নিয়েছে। তো যেটা দেখা যাক এটা কত দূর যায়। নতুন একটা ভবিষ্যতের মানে অনেক সাফল্য পাক এই চ্যানেলটা। আমার তরফ থেকে এইটা থাকলো শুভেচ্ছা। আর আমার জীবনের যে ঘটনাটা, আমি জানি না এই ঘটনাটা আদৌ কারোর সঙ্গে মানে কোনো কেউ রিলেট করতে পারবে কিনা। তো আমি এটা স্মরণীয় ঘটনা আমার বলবো না, কারণ সত্যি কথা বলতে এরপর স্মরণীয় ঘটনাটা লোকের তো মনে থাকে, এই ঘটনাটা কিন্তু আমার জীবনে মনেই নেই, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি আমার জীবনে ঘটেছিল ঘটনাটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসই বলতে পারো। সেই জায়গা থেকে আমি ঘটনাটা হয়তো শুনলে লোকে বুঝতে পারবে। তো প্রথমেই বলে রাখি যে ঘটনাটা এইটা নিয়ে আমার একটা খুব কাছের বন্ধু বলতে একদম ছোটবেলা থেকে যার সঙ্গে আমি পড়াশোনা করেছি। আমি হয়তো তার নামটা এখন আমি এখানে মানে ইয়ে করতে চাই না, যেহেতু আমার বন্ধু তো সেই হিসেবে এটা একটা ব্রডকাস্ট চ্যানেল, সেই জায়গা থেকে হ্যাঁ সেই জায়গা থেকে আমি এইটুকুনি বলবো যে সে আমার ছোটবেলা একদম ছোটবেলাকার যেরকম বলে না যে একদম বাচ্চা বেলার যে ইনফ্যান্ট বয়স থেকে যে বন্ধু, ওর সঙ্গে আমি মানে সারাটা জীবন কাটিয়েছিলাম বলতে একদম ছোটবেলা থেকে আমার বন্ধু। আর এইটাও বলে রাখি ওর খুব কাছাকাছি আমাদের বাড়ির দূরত্ব। তো সেই জায়গা থেকে ওর একটু ফিনান্সিয়াল প্রবলেম ছিল, মানে সেরকম ধরনের অর্থনৈতিক দিক থেকে একটু মানে অতটা ছিল না বলে একটু গরিব ফ্যামিলি বিলং করতো। তো সেই জায়গা থেকে কোথাও গিয়ে আমার সঙ্গে একটু ওর মানে বন্ধুত্বটা একটু জোরালো হয়েছিল। কেন কি আমি যখন ওর বাড়িতে যেতাম, তো সেই জায়গা থেকে দেখছি ও মানে ভাত খাচ্ছে, হট করে আমাকে এসে বললো তুই তো মানে এইসব খেতে পারবি না। তো আমি তখন বলছি তুই যখন খেতে পারিস আমি কেন খেতে পারবো না। তো এক থালায় ভাত খেয়েছি, এরকম একটা আমাদের রিলেশনশিপ তৈরি হয়ে গেছিল। তো সেই জায়গা থেকে ওর প্রথমেই বলে রাখি ওর বাবা কিন্তু খুব ছোট বয়সে, মানে ও যখন খুব ছোট তখনই মারা গেছে। তো ওর মা মানে বাড়িতে ইয়ে করে রান্নার কাজ করতো, তারপর ঠোঙা বানাতো, এরকম করেই ওদের সংসারটা চলতো। তো সেই জায়গা থেকে আমি যখন ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, এমনকি আমরা যারা আমাদের সকলে যারা বন্ধু ছিল, যারা স্যারদের কাছে পড়তাম, তো কোথাও গিয়ে যখন ও হয়তো স্যারদের মায়নাও ঠিকঠাক দিতে পারতো না, সেখানে আমার বাড়ির গার্জেন সে গিয়ে একটু রিকোয়েস্ট করাতে হয়তো তারও মায়না মুকুব হয়ে গেছিল। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই বন্ধুত্বটা শুরু। হয়তো কোনো জায়গায় কিছু একটা সমস্যা হয়েছে, আমার গার্জেন মানে আমার বাবা মা গিয়ে ওকে একটু হেল্প করেছে, এরকমও হয়েছে অনেক ঘটনা। তো সেই জায়গা থেকে কোনোদিনই আমার মনে হয়নি ও আমাদের থেকে আলাদা। এমনকি আমার বাড়িতে থাকা খাওয়া, তারপর কোনো জায়গায় গেছি আমাদের ইনভিটেশন ওকেও নিয়ে গেছি সাথে করে। তো সবাই জানে ওরা হরিহর হাত্তা যেরকম বলে ওই সেরকম ধরনের একটা আমাদের মধ্যে সম্পর্ক ছিল। তো যাই হোক, যখন আমার
মানে 7-8 যখন আমি পড়ি স্কুলে, তখন ওর সঙ্গে আমার বন্ধুত্বর মানে স্ট্রং পজিশন কি, একসঙ্গে যেহেতু ক্লাসে পড়তাম, আমি যেহেতু একটু শান্ত প্রকৃতির ছিলাম, ও আমার হয়ে সমস্ত জায়গায় মানে অ্যাক্টিভিটিস থাকতো, যে কেউ আমাকে কিছু বললো ও গিয়ে তাদের চমকাচ্ছে, মানে এরকম ব্যাপার হয়ে গেছিল। তো সেই জায়গা থেকে যখন আস্তে আস্তে আমরা যখন একটু বড় হই, এইচএসটা যখন দিই, তার আগে মাধ্যমিকে ওর রেজাল্ট একটু খারাপ হয়েছিল, একই স্কুলে পড়তাম আমরা। তো যখন মাধ্যমিকে মানে রেজাল্টটা খারাপ হওয়ার জন্য আমি একটু ভালো স্ট্রিমে চান্স পেয়ে গেছিলাম, ও আর্টসের স্ট্রিমে চলে গেছিল, সেই জন্য আমাদের আর দেখা সাক্ষাৎ হতো না। তো কিন্তু একই স্কুলে যেহেতু পড়তাম, সেই জন্য ওই যখন টিফিন পিরিয়ডে হোক বা ছুটির সময় হোক, তখন একটু দেখা টাকা হলো, মাঠে খেলা খেলা হলো, সেই জন্য যোগাযোগটা আমাদের মধ্যে ছিল। কিন্তু যেহেতু মাধ্যমিকের পর আমাদের স্ট্রিমটা আলাদা হয়ে যাওয়ার পর আমাদের স্যারও তো আলাদা হয়ে গেছে, স্টুডেন্ট যারা ছিল তাদের সঙ্গে নতুন আমরা যারা যারা নতুন স্টুডেন্ট হলো তাদের স্যার আলাদা হয়ে গেল, ওদের কোচিং সেন্টারও আলাদা হয়ে গেল। তারপর থেকে না ওদের সঙ্গে আমার একটা বিচ্ছেদ শুরু হয়ে যায়। তো ওই বিচ্ছেদটার জন্য কোথাও গিয়ে আমার এখনো মানে অনুতাপ হয়, হয়তো ওর সঙ্গে আমার যোগাযোগটা থাকলে ও এরকম ভাবে মানে ওর নিজের লাইফটা এরকম ভাবে নষ্ট করতো না। তো সেই জায়গা থেকে যখন 11-12 হয়ে গেছিল, ওর বন্ধু বান্ধব একটু আলাদা হতে শুরু কর, তখন থেকেই না একটু ওই নেশা ভান, তারপর একটু অন্য ধরনের অ্যাক্টিভিটিস, সেই সব জায়গায় ও যুক্ত হয়ে যায়। তো যখন এই জিনিসটা হয় না, আমি শুনতাম যে এরকম হয়েছে ওর সঙ্গে, তারপর ও এরকম জিনিস করেছে, আমি শুনতাম জাস্ট লোকের হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে শুনতাম, ইয়ে করতাম। এবার কোনোদিন তো আমাদের সঙ্গে সেই রাস্তায় আলোচনা টালোচনা হতো না। আমি তখন ওকে মাঝে মাঝে যখন দেখা হতো, তখন বলতে কি রে তুই এরকম হয়ে গেছিস কেন, তোর শরীর এরকম হয়ে গেছে কেন, কিছু খাস না, তুই ইয়ে করিস না। তো ও না ওই হেসে উড়িয়ে দিত। তো আস্তে 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 যখন এই জিনিসগুলি দেখতে লাগলাম ইয়েতে, ও না পুরো চেঞ্জ হয়ে গেল। মানে যাকে আমি ছোটবেলা থেকে এত ভালো চিনতাম, এত ভালো ছেলে ছিল, পড়াশোনায় এত ভালো ছিল, সে কি করে এরকম ভাবে মানে সোশ্যাল ইয়ের থেকে পুরো ডিট্যাচ হয়ে গেল, আমি এটা এখনো পর্যন্ত আমি এখনো মানতে পারি না। তো যাই হোক, তারপর রাস্তায় ওর মায়ের সঙ্গে দেখা হতো, যেহেতু ওর পরিবারের সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তখন আমাকে বলতো রাস্তায় যে তুই একটু ওকে বোঝা, কেন এরকম জীবনটা নষ্ট করে দিচ্ছে। ওর মাই বলতো, মা কাঁদতো আমাকে ধরে, হাত ধরে। আমি তখন বলতাম কাকিমা দেখো, মানে আমিও তো তখন অতটা আমার জীবনের প্রতি উপলব্ধি আসেনি যে কি হয়, তখন সবে 11-12 আমি পড়ি। তা আমি বললাম ঠিক আছে, ও একদিন না একদিন ঠিক হয়ে যাবে। আর সব থেকে বড় কথা কি, আমি এটা বুঝতে পেরেছিলাম, ও তখন 11-12 ওর টাকার চাহিদাটা প্রচন্ড, মানে হাতের যে টান টাকার প্রতি, সেটা খুব ভালো করে আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে টাকা ছাড়াও জীবনে কিছু চেনে না, এরকম একটা কন্ডিশন হয়ে গেছিল। যা হয় আর কি, নেশা ভান করে, টাকা তো মাস্ট লাগবেই হাতে। তো সেই জায়গা থেকে না আমাদের কোনোভাবে সেই রিলেশনটা আস্তে 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 যা হয়, মানে ওর সঙ্গে রিলেট করতে পারতাম না বলে আমিও নিজেকে একটু আস্তে সরিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এইচএস পাশ করলাম, তারপর আস্তে আস্তে নিজের যারা যারা নিজেদের কাজ, নিজেরা ব্যস্ত হয়ে গেলাম, কলেজ লাইফ হলো, ইয়ে লাইফ হলো। তো কোনো জায়গা থেকে সেই বন্ধুত্বটা না আমাদের মধ্যে ব্রেকআপ শুরু হয়ে যায়, মানে বন্ধুত্বটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। ওই রাস্তাঘাটে দেখা হলো, কিরকম আছিস, ভালো আছিস, এই যেখান থেকে আমাদের শুরুটা, তারপর ওই এইচএস পাস করার পর সম্পূর্ণভাবেই মানে আলাদা হয়ে যায় আমাদের পথ। তো এরকম অবস্থার পর 2008 সালে আমার বোনের বিয়ে হয়। তো সেখানে আমি ওকে পুরো ইনভাইট করেছিলাম, ও দাঁড়িয়ে থেকে আমার বাড়িতে সমস্ত কিছু অ্যাটেন্ড করেছিল, এমনকি সমস্ত কিছুতে ওর অ্যাক্টিভিটিস হয়েছিল যেতে। তো তারপর থেকে আস্তে আস্তে কোথাও আমার একটু হারিয়ে যেতে থাকে, ওর সঙ্গে যোগাযোগটা মানে নষ্ট হয়ে যায়। একদিন হট করে আমরা মানে যারা আমার সঙ্গে চেনা জানা যারা আছে সবাই জানে, সত্যি কথা বলতে যার সঙ্গে আমি রিলেট করতে পারি, যার সঙ্গে আমি যোগাযোগ করতে পারি, তার সঙ্গে আমি সারা জীবন বন্ধুত্বটা রেখে দেওয়ার চেষ্টা করি। তো কোনো কারণে ওর সঙ্গে সেই বন্ধুত্বটা মানে আমি রেখে দিতে চেয়েছিলাম,
তো এরকমই একটা ঘটনার পর আমরা যারা যারা পরবর্তীকালে বন্ধু হয়েছে, তো আমি একটু হই হুল্লোড় করতে পছন্দ করি, সেই হিসেবে আহ, মানে যখন দুর্গাপুজোর হয় তখন বা কালী পুজো হয় তখন বাজি কিনতে গেছিলাম। তোমরা সবাই জানো যে ওই চম্পাহাটি এতে ওখানে বাজির ইয়ে আছে, সেখানে বাজি টাজি কিনে এনেছিলাম, এখনো মনে আছে। পুরো বস্তা বোঝাই করে সেই অ্যাকচুয়ালি এসে আমার নিজের ভাগ্নির জন্য, তারপর আমার দিদির ছেলে মেয়েরা আছে তাদের জন্য পুরো সেই বস্তা বোঝাই করে বাজি কিনে আমি বাড়ি ফিরি। এরকম 3-4 বছর আমি করেছি। তখন একটা ওই বলে না যে রক্তের, নবীন রক্তের যে জোশ, এই জোশে আমি সবকিছুই করতাম। আজকে এই তো কালকে সেই, যাই হোক। তো সেই জায়গা থেকে যখন বাজির মানে ইয়েতে গেছিলাম, আমার এখনো মনে আছে। তো ওই সেদিনটা ছিল হচ্ছে কালী পুজোর 4 কি 5 দিন আগে। যেহেতু ওই কালী পুজোটা ওই একটু নভেম্বরের দিকে পড়তো, তো তখন আমাকে বলেছিল, মানে অ্যাকচুয়ালি কি হয় বাজি টাজির ক্ষেত্রে তো একটু ধরপাকড় হয়, তাই টেনে টেনে ফিরতে পারবো না। আমি তখন বলছিলাম ঠিক আছে, মানে যখন পুজোটা আসবে তার কিছুদিন আগে আমরা বাজি টাজি কিনে নিয়ে আসবো, তাহলে তো আর কোনো অসুবিধা নেই, সব বন্ধু মিলে একটা গাড়ি করে বুক করে নিয়ে চলে আসবো। যাই হোক, তো ওখানে সব বাজি টাজি কিনে বাড়িতে নিয়ে এসেছিলাম। যেদিন বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিন মানে আমি একটা শুনেছিলাম যে এরকম একটা বাড়িতে ওর ঝামেলা হয়েছে, সেটা বন্ধুর মারফতই শুনেছি যে এরকম টাকা পয়সা নিয়ে ওর বাড়িতে এরকম ঝামেলা হয়। মানে বাড়িতে গিয়ে মাকে হয়তো বলে যে এই টাকা লাগবে ওই টাকা লাগবে, ওর মা হয়তো দিতে পারে না, সেই নিয়েই একটা চরম অশান্তি হয় বাড়িতে। আচ্ছা। তো তারপর থেকে আমি সত্যি কথা বলতে কি ওইটা শুনেছি, কিন্তু নিজের থেকে যে অ্যাক্টিভিটিস ওর সঙ্গে যোগাযোগ করে বা এরকম ধরনের কেন যাবে, সত্যি কথা বলতে আমার ওই মানসিকতা ছিল না, কারণ ওর সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছিল। সেই একটা তোমার সঙ্গে যেই নতুন যে বন্ধু আছে তার সঙ্গে যেরকম একটা অ্যাক্টিভিটিস থাকবে, যার সঙ্গে পুরনো বন্ধুত্ব একদম গলায় গলায় ভাব, তাকে তো তুমি আরো বেশি করে অ্যাক্টিভ থাকবে তার উপর। তো ওর উপর আমার সেই অ্যাক্টিভনেসটা নেই, ছিল না তখন। তারপর যেদিন আমাদের কালী পুজোর দিন বিকেল বেলা, তখন আমি শুয়ে আছি, হট করে আমার একজন বন্ধু, মানে আমার ছোটবেলায় একসঙ্গেই পড়াশোনা করতাম, ওর বন্ধু ছিল, কমন ও আমাকে হট করে, হ্যাঁ কমন ফ্রেন্ড, সে আমাকে হট করে ফোন করে বলছে যে একটা খুব বাজে ইনসিডেন্ট হয়েছে সেদিন কালী পুজো, কিন্তু ভরা অমাবস্যা। তো আমাকে হট করে বলছে কি কি হয়েছে ঘটনা এরকম। তো বলছে জানিস, ওকে অ্যাকচুয়ালি যেহেতু নামটা বলছি না, ওকে আমরা সব বন্ধু বান্ধব না ছোটবেলায় আমরা ওই মানে স্কুলে পড়ার সময় একজনকে এক এক নামে ডাকতাম, একটা নাম আমরা দিয়ে দিতাম বন্ধু। নাম দিতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম আমার চিরদীপ চির বলে ডাকতো। একজন ছিল সুদীপ্ত বলে, এই সুদীপ্ত আছে, আমার স্টুডেন্টও আছে একজন সুদীপ্ত, তো আরেকজনও সুদীপ্ত ছিল, ওকে সুজি বলতাম। তারপর আরেকজন বাবুয়া বলেছিল, ওকে বোধ বলতো, এরকম ওর নামের অনুসারী ওকে পদম বলে ডাকতাম, পদম সিং। তো আমাকে তখন ফোন করে বলছে একটা ইনসিডেন্ট ঘটেছে জানিস, এই পদম এই করেছে। আমার কি হয়েছে? বলছে ও ইয়েতে গিয়ে না, এই দুপুরবেলা বাথরুমে গিয়ে, মানে নিজের ঘর বাথরুমে গিয়ে গলায় দড়ি দিয়ে। তো আমি ওই কথাটা শুনে না, আমি সত্যি কথা বলতে মানে কিরকম যেন একটা হয়ে গেলাম, মানে আমার কথা বেরোচ্ছে না। সবসময় আমার চোখের মধ্যে না ছোটর বেলায় যেই ঘটনাগুলি, ওর সঙ্গে খেলতাম, এক থালায় ভাত খাওয়া, হাসি ঠাট্টা ইয়ার্কি, ওই সব ঘটনাগুলি আমার চোখের মধ্যে ভাসছিল। কি হলো এমন যে নিজের জীবনটা দিয়ে দিল। আর সব থেকে বড় কথা কি, যেহেতু ওর সঙ্গে খুব মানে এত গলায় গলায় বন্ধুত্ব ছিল না, সেই মুখে যে কতটা আমি মানে নিজের ভাবতাম, সেটা যখন ওর কথা শোনার পর আমি লাস্টে নিজেকে উপলব্ধি করতে পারছিলাম যে ওকে কতটা আমি ভালোবাসতাম নিজের ভেতর থেকে। তো সেই জায়গা থেকে যখন ঘটনাটা শুনলাম না, তখন আমি আবার সব বন্ধুরা যারা ছিল তখন বললো তোরা আয় একটু পাড়ায়, সবাই মিলে ওরা ওকে তো ডেড বডিটা নিয়ে গেছে ওই মর্গে, ওই আমাদের যে হসপিটাল সেখানে তো আগে নিয়ে যায়, তো ওখান থেকে যেহেতু ডিক্লেয়ার করে দিয়েছে যে ইয়েতে, তো ওখানে ওই থানার সামনে মর্গে রেখে দিয়েছে, চল আমরা একটু দেখে আসি। তো
তো সত্যি কথা বলতে সব বন্ধুরা যেখানে এক জায়গায় মিলিত হয়ে দেখেছে আমি ওই জায়গায় গেছি, মানে আমার না এক একটা কথা আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। একজন বলছে, মানে যখন যাচ্ছি না সব একটা কথাই বলছে যে এমন কি ঘটলো যে জীবনে যে ওকে এরকম ভাবে চলে যেতে হলো। আর সব থেকে বড় কথা, অ্যাক্টিভ ছেলে ছিল, মানে রক্তদান শিবির থেকে শুরু করে ওকে সব জায়গায় পাওয়া যেত, এমনকি কেউ মারা গেলে ও সবার আগে, মানে মানে সব কিছুতে ও এক্সপার্ট, মানে কোথায় কি জিনিস আনতে হবে কি করতে হবে সবকিছু ও একেবারে মানুষের দরকারের সময় পাশে এসে দাঁড়াতো মানে। একদম একদম। আর সব থেকে ওর একটাই ইয়েতে যে যেরকম মানে সবাইকে এক ডাকে, ওকে যদি কেউ ডাকে না মানে নিঃসন্দেহে ও এটাও দেখবে না কে ওর চেনা কে ওর অচেনা, চলে যেত। তো যাই হোক, সেই জায়গা থেকে যখন যাচ্ছি রাস্তা দিয়ে আমার কথাগুলি এখনো মনে আছে। সব পাড়ার যারা যারা লোকেরা যে আমাদের সঙ্গে যাচ্ছিল সব একটা কথাই বলছিল যে আর এখনই যখন জীবনে এরকম একটা চরম ডিসিশন নিল, কেন এই দিনটা নিল, কেন বড় অমাবস্যায় কেউ এরকম একটা ডিসিশন নেয়, এই করে সেই করে, ওটাই না আমার মাথার মধ্যে খালি ঘুরছে। যে সত্যি কথা বলতে যখন গেল সবাই সবাই যে যার মতো দেখছে ইয়ে করছে, আমার কখনো মনে হবে না আমি ওই মুখটা আমি দেখতে চাই না, ওর হাসি খুশি মুখটাই আমার কাছে থাক, মানে ও যে নেই আর সেই মুখটা আমি আর দেখতে চাই না। সত্যি কথা বলতে আমি দেখিও নি ওর মুখ। তো যাই হোক, হাউ হাউ করে মা দেখতে পেয়ে কেঁদেছিল, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি সেই সময়। সত্যি কথা বলতে আমি ওখান থেকে চলে এসেছিলাম ওই কাপুরুষের মধ্যে। আমি জানি না এই জায়গায় আমার কি করা উচিত ছিল না উচিত ছিল। তো যাই হোক, এই আস্তে আস্তে ওই ওই মানে ওই ফেজটা না আমি কিছুতেই ভুলতে পারি না, যে ওই পুজোটা আমার কাছে কি রকম ভাবে কেটেছিল। যাই হোক, সেটা পরবর্তীকালে আস্তে 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 রিকভারি করার চেষ্টা করছিলাম। তো এরপর মানে ওই ঘটনার পর তারপরে ওই ডিসেম্বর, মানে 2 মাস পরই তো ডিসেম্বর শুরু হয়, মানে এটা ঘটনা হচ্ছে নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মানে যে পুজোর সময় থাকে সম্ভবত অক্টোবর নভেম্বরে এই ঘটনাটা ঘটেছিল। এরপর যে 2 মাসটা পর যে তখন ওই সবে ডিসেম্বরের ওই 9-10 তারিখ এরকম একটা সময়, তখন অ্যাকচুয়ালি তুমি জানো কিনা জানি না, আমরা খুব ঘুরতে ভালোবাসি, তো সে আমার বাবা মাও যায় ঘুরতে। তো আমরা তখন ওই বাবার যেহেতু অফিসের কলিগ যারা ছিল তারাও ঘুরতে মানে যায় ডিসেম্বর নাগাদ। তো বাবা অ্যাকচুয়ালি বললো যে আমরা তাহলে একটু ঘুরে আসি। তুমি প্রচুর পরিমাণে ঘুরতে ভালোবাসো, এটা আমরা তোমার সঙ্গে মানে মিশে আমরা সকলেই জানি এটা। হ্যাঁ, তো এই পুজোর সময় আমরা ঘুরতে যাই ইয়েতে থিয়েতে কোনো কারণে। এবার কালী পুজোর সময় তো চলে আসি, মানে লক্ষ্মী পুজোর পরপরই তো চলে আসি, যেহেতু ওই ছুটিটা তখন আর ইয়ে হয় না। এবার বাবারা আরো ঘোরে, বাবারা ডিসেম্বরেও যেত। তো তখন ওই শান্তিনিকেতন, বক্রেশ্বর, তারাপীঠ এইসব জায়গায় বাবার একটা প্ল্যান ছিল ট্যুর করবার। তো কোনো কারণে আমার ওই সময়ের যে ট্যুরটা আছে সেই সময়ের ট্যুরটা আমি যেতে পারিনি, কারণ আমার সাম কাইন্ড অফ কিছু একটা মানে পরীক্ষাই হোক বা এমন কিছু একটা কাজ হোক, সেই জন্য আমি ওই সময়টায় যেতে পারিনি ডিসেম্বরে। তো যেহেতু বাবারা ঘুরতে যাওয়ার সময় আমাকে বললো তাহলে তুই এক কাজ কর, ঘরে তুই একাই তো থাকবি, তো আমার পাশে যে দুধ দেয় তাকে বলে গেছিল যে তুমি তাহলে সকালবেলা আসবে যখন ওকে ডেকে কলিং বেল বাজিয়ে ডেকে তুমি একটু তাহলে বলে দিও, আর যে খবরের কাগজ দেয় সে তো তাকে বলেছিল। তো আমার একটা আলাদা ঘর আছে পেছনে, সেই ঘরে আমি থাকতাম। এবার ওই ঘটনাটা না আমার পক্ষে সত্যি কথা বলতে তারপর থেকে কোনোভাবে আস্তে আস্তে আমার মন থেকে মুছেই গেছিল। আমি সত্যি কথা বলতে তার ওই জায়গাটাই আর রিলেট করতে পারতাম না যে ও নেই। প্রথম একটু কষ্ট হয়েছিল, তারপর মোটামুটি তো মানে 2 মাসের গ্যাপ হয়ে গেছিল, নরমাল হওয়া শুরু হয়, নরমাল হয়ে গেছিল। সত্যি কথা বলতে আমার মনেই পড়ে না যে ওর সঙ্গে এই ঘটনাটা হয়েছিল। তো যাই হোক, তো যেহেতু যা হয় আর কি, বাড়িতে কেউ না থাকলে একটু তো মানে টাইমিং এর সমস্যা হয়, মিস টাইমিং হয়, তো কে কি বলবে। তো একটু রাতের দিকে খেয়ে দে তারপর নিজের ঘরে শুয়েছি। তো শুয়ে না ওই আমার তখন মানে এমন একটা ঘুম তো আসছে না, দেখি কি করি, ওই ফোন ঘাঁটতাম। তখন ফোন ঘাঁটতে একটা বই মানে হাসির বই আছে, সেই হাসির বইটা দেখছি।
তো দেখতে দেখতে আমার এখনো মনে আছে, তখন সবে ওই শীতটা পড়তে পড়তে শুরু হবে, মানে একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো আমাদের পেছন দিকে, তুমি এসছো তো তুমি জানোই, আমাদের পেছনে পুরো ওয়ারলেসের পুরো ফাঁকা, মানে একদম মাঠটা থাকে। তো ওই জায়গা দিয়ে জানলাটা খুলে দিলে না খুব সুন্দর হাওয়া আসে। আর ওই ঠান্ডা হাওয়াটা তো মানে আমি আমার পায়ের দিকে জানলাটা খুলে রেখেছিলাম। আর পায়ের দিকে জানলার সামনে যেহেতু ওই ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ছিল, তো আমি ওর পায়ের সামনে একটা চাদরও ছিল। তো ওই ফোনটা দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি আমার মনে নেই। তো হট করে মানে আমার মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, তখন কটা বাজে আমি এক্সাক্ট আমি জানি না, হবে হয়তো 3:30 এরকম নাগাদ। তো তখন দেখছি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তখন বুঝতে পারছি অ্যাকচুয়ালি ঘুমের ঘরে, তো তখন বুঝবো কি করে যে বৃষ্টি পড়ছে। তখন ওই পেছনে না ভর্তি কচু বন আমাদের পেছনে ছিল। ওই কচু বনে সেই জল, হ্যাঁ কচু বন। কচু বনে সেই কচু বনের সে কচুর পাতার উপর সেই বৃষ্টি পড়লে টপ টপ করে আওয়াজ হয় না, হ্যাঁ 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 হ্যাঁ। ওরকম আওয়াজ হচ্ছিল। তো আমি তখন মানে উঠে, ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু, একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ওয়েদারও, তো পায়ের থেকে খালি চাদরটা নিয়ে আমি জাস্ট গায়ের মধ্যে দেবো, যে একটু ঠান্ডা লাগছে। এবার সত্যি কথা বলতে আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। আমি যখন ওই চাদরটা নিয়ে যেই নিজের গায়ের ওপর দিতে যাচ্ছি, তখন দেখছি ও স্পিক ধরে 2 হাত ধরে দাঁড়িয়ে আছে ওখানে, মানে জানলাটার মুখটার সামনে। আর দেখছি মুখটা ফ্যাকাশে, আর গলায় ওই কালো দাগ। আমি সত্যি কথা বলতে এখনো আমার গায়ে কাটা তুমি দিচ্ছে। বললে আর আমার গায়ে তো এখন তোমার পুরো মানে একদম হাতের লোম পুরো একদম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আর আমি না মানে ভ্যাবাচাকা, মানে বোবা হয়ে গেলে যেরকম হয়ে যায়, আমি বড় বড় চোখ করে এভাবে তাকিয়ে আছি। খালি ও আমাকে একটা কথাই বলছি, চির খুব কষ্ট, চির খুব কষ্ট। ওটা আমি মানে কিছু না করে আমার এখনো মানে সেটা আছে এইটুকুনি, মানে আমি সেই মানে ফটোর যেরকম হয় ওরকম ফ্ল্যাশব্যাকের মতো, ওরকম ফ্ল্যাশব্যাকের মতো খালি আমি ভাবছি। মানে রীতিমতো মানে আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে, মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে ওই দিয়ে সামনে। তো আমি ওইটা দেখে না আমি মানে রীতিমতো এর পরের ঘটনা আমার সত্যি কথা বলতে আর মনে নেই। মানে সকালবেলা আমাকে যখন বেল বাজিয়েছে, যে বলেছিলাম দুধ দিতে আসে, যে বেল বাজিয়েছে, মানে সে তখন দরজা ঠক ঠক করে যখন নিয়ে পায়নি, পেছন দিক দিয়ে আমাদের পাঁচিল টপকে এসে সিঁড়ির নিচে যখন একটা জানলা আছে দেখবে, ওখানে দেখছি আমি ওই সিঁড়ির নিচে মশারি ঠশারি নিয়ে পড়ে আছি। মানে হিসাব মতো হয়তো ওই মশারি ঠশারি টেনে নিয়ে এসে আমি ওই সিঁড়ির নিচে সেই করেছিলাম, হয়তো আশ্রয় নিয়েছিলাম। এর মানে ওই ঘটনাটার পর যে আমি কোথায় মানে চলে পালিয়ে এসেছি, না আমাকে মানে কিভাবে নিজেকে পরে করে কি নিচ্ছি হয়েছিল আমি সেটা তোমার মনে নেই, তোমার দেখার পরে কি হয়েছিল সেটা তোমার হ্যাঁ, মনে আমি নেই। সত্যি কথা বলতে আমি যে মানে এই যে বিছানা থেকে নেমে যে আমি পালিয়ে আসবো না, বা এরকম কিছু ঘটনা তো আমার মনে থাকার কথা, ঠিক না? তো আমি হ্যাঁ। ওই জায়গাটাই আর মনে নেই আমি। আমার খালি ওই শীতটা ধরে দাঁড়িয়ে ছিল, ওই পর্যন্তই আমি খালি মনে করতে পারছি, তারপর আর কিছু মনে নেই আমার। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি আমি ওই সিঁড়ির নিচে মশারি টশারি পেঁচিয়ে পড়ে রয়েছে। তো তখন ওই যে বললাম যে যে দুধ দেয়, সে এসে আমাকে ডেকে যখন বলে, তখন ওখান থেকে আমি আবার ছিটকিনি খুলেছি, করেছি। মানে অনেকটা সময় ধরেই সে ডেকেছে। যখন আর পায়নি সে, তখন ওই পাঁচিল চোখে, তখন আমাদের পাঁচিলটা ছোট ছিল, যাই হোক পাঁচিল চোখে এসে দেখছে যে কোথায় কিছু আর কথা বলতে তখন আমি নিচেই থাকতাম একতলায়, যাতে ওখান থেকে এসে জানলা দিয়ে ডাকলে আমাকে যেন পাওয়া যায়, এরকম একটা ঘটনার সিচুয়েশনে দেখেছিল। তখন দেখছে যে যখন বললে সে এসে দাঁড়িয়েছিল পুরোটা, মানে সেটা শোনা পরে গার মধ্যে পুরো কাঁটা দিয়ে উঠলো। হ্যাঁ, আর সবথেকে বড় কথা কি মানে ওই পরের ঘটনা থেকে না নিজের থেকে কিরকম যেন একটা হয়ে গেছিলাম। মানে আমার রীতিমতো মানে সত্যি কথা বলতে আমাকে যারা চেনে, আমার স্টুডেন্টরাও যারা চেনে, এত আমি মানে ভৌতিক অবনিবাস পড়েছি, এত ভূতের গল্প দেখেছি। সত্যি কথা বলতে আমি যা ভূতের গল্প দেখেছি, মনে হয় কেউ এখনো পর্যন্ত এত ভূতের গল্প দেখেনি। আমার কাছে যা কালেকশন আছে, সুদীপ তো আমার স্টুডেন্ট তো আছে, ও জানে আমার কাছে কি কি কালেকশন আছে। এত ভূতের গল্প দেখেছি, এত কিছু দেখেছি। যেই মানুষটা জীবনে ভূতের ভয় পায়নি, সেই মানুষটা জীবনে যে এরকম একটা ঘটনা ঘটবে, আমি সত্যি কথা বলতে এখনো কল্পনা করতে পারি না।
তো যাই হোক, সে তারপর তখন রাত্রি কটা হবে সেটা তোমার মনে কিছু মানে খেয়াল আছে আমার যতদূর সম্ভব 3টে 3:30 বাজে, কারণ আমি ঘুমাতে ঘুমাতে মানে ওই বলছিলাম না বই দেখছিলাম, ওটা ঘুমাতে ঘুমাতে 2টো 2:30 তো হবেই, মানে লাস্ট মুমেন্ট পর্যন্ত মানে ওই বইটা পর্যন্ত আমি দেখেছি। তো ওই কিছু হয়তো একটু বাকি ছিল সেই এটা। তো সেই জায়গা থেকে এবার আমার বক্তব্য কি বলতো, আমার বক্তব্য হচ্ছে আমি যদি কোনো ভূতের বই দেখতাম তাহলে আমি আমি তো ওই ভূতের বইও তো দেখছিলাম না, একটা হাসির বই দেখছিলাম। যতদূর সম্ভব 4 মূর্তি ছিল হয়তো বইটা, তুমি যে মানে হাসির বই। hallucinate করবে সেটাও নয়, মানে তুমি হ্যাঁ, পুরোটাই মানে একটা আমি যদি ভূতের বই দেখতাম তাহলে হয়তো ওকে ভাবনায় আসতে পারতো বা ইয়েটা, সেটাও তো নয়, আমি একটা অন্য বই দেখছিলাম। অনেকটা সময় তো চলে গেছিল, তুমি যেটা বলো অনেকটা নর্মালও হয়ে গিয়েছিল তুমি ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তারপর থেকে আস্তে আস্তে যখন ও এসে বললো, তারপর আমার বাবা মাকে ফোন করলো ওখান থেকে। আমরা পুরো ট্যুরও করেনি, ওখান থেকেই ক্যান্সেল করে 3 দিন আগে তারপর চলে এসে তারপর আমাদের এখানে আমাদের যে বাড়ির পুরোহিত আছে তাকে বললো এই যে এই ঘটনাটা হয়েছে। তো তখন ও বললো দেখুন এইগুলি জিনিস তো সত্যি কথা বলতে আমাদের কি আদৌ কি হয়েছে ওর বাড়িতে কোনো অনুষ্ঠান আদৌ কি জানি না, ভগবান যেন হয়তো ওর সঙ্গে কমিউনিকেট করতো খুব ভালো করে, মনস্তাত্ত্বিক দিক থেকে ওর সঙ্গে যোগাযোগটা করতে এসেছিল হয়তো কোনোভাবে, এটা ওর মানে শেষ ইয়েটা তো বাকি ছিল ওর সঙ্গে দেখা করার। তো আপনারা যদি চান এখানে ঘরে একটা সত্যনারায়ণ পুজো দিয়ে দিন। সেই বাড়িতে আমাদের সত্যনারায়ণ পুজো হয়েছিল, মা দিয়েছিল। সত্যি কথা শুভ, ওর পর থেকে না কোনোভাবেই আমার আর ঘটনাটা মনে পড়ে না, কোনোভাবেই না। আর চিরদীপ আমি শুনেছি যে এই দিনগুলো অমাবস্যার দিন তুমি বললে, হ্যাঁ অমাবস্যার দিন হ্যাঁ হ্যাঁ। তোমার এরকম একটা ঘটনা ঘটেছিল। এই দিনগুলোতে খুব মানে একটা খারাপ কিছু হয়, মানে যদি কেউ চলে যায় বা আহ, খুব একটা দোষ পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এই সত্যি কথা কি বলতো শুভ, আমি এইসবের মধ্যে না মানে জানি না, তো আমার কোনো আইডিয়া নেই যে ইয়েতে আমরা যখন যাচ্ছিলাম না, ওই যে পাড়ার যে ভদ্রমহিলা যারা থাকে আমাদের সঙ্গে যাচ্ছিল, হ্যাঁ, তো তারাই খালি এইসব কথাগুলি বলছিল যে কেন এই অমাবস্যা ভর অমাবস্যা এরকম ভাবে কেউ এইসব কাজ করে। আর সব থেকে বড় কথা কি বলতো, মানে যখন ওই মানে পুলিশরা বডিগুলি নিয়ে গেছিল, তো হুম, ওই যে গামছাটা এই যে মানে ও গামছায় মানে গলায় দড়ি দিয়েছিল, সেই গামছাটাও সেই মানে বাসে ওদের তো অ্যাকচুয়ালি বললাম না একটু ফিনান্সিয়াল ইয়ের থেকে একটু প্রবলেম ছিল ওদের, সেই টালির ঘর ছিল, টালির যে বাস, ওই বাসের যে ওখানেও ওই সেই গামছা দিয়ে গলায় দড়ি দিয়েছিল, সেই গামছাটাও ঝুলছিল, মানে এরকম একটা অ্যাক্টিভিটি, মানে এখনো আমার চোখের মধ্যে সেই সব জিনিসগুলি তো ক্যাথেড্রাল, ভাসে। ক্যাথেড্রাল। মানে আমি সত্যি কথা বলতে মানে কোনোভাবেই না আর ওর ওর ওই জিনিসটাই আমি মনে করতে মানে এখনো চাই না যে ও আমার এতটা কাছের, আর ও মানে সেই বিভৎস মুখটার সঙ্গে ওর যে হাসি খুশি মুখটার সঙ্গে কোনোদিন মিলাতে মানে চাইছিলাম না, মানে পারছিলামই না যে যে এরকম একটা হাসি খুশি মানে ইয়ার্কি ঠাট্টা করতে পারে, সে কি করে জীবনটাকে এরকম ভাবে চট করে শেষ করে দিল। তো এটা মানে জানি না আমার প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর আওতায় আমার, হয়তো আমি এখনো ভাবি যে হয়তো আমার মনস্তাত্ত্বিক দিক থেকে হয়তো তুমি এই কোনোভাবে কথাটা আমি বলছিলে, হয়তো তুমি দুর্বল হয়ে গেছিলাম। ভাবো যে এটা মনের কোনো ই ছিল, তুমি সেটা বলছিলে হ্যাঁ হ্যাঁ, কোনোভাবে আমার মানে মনস্তাত্ত্বিক করে। মনের জায়গা থেকে ও হয়তো ছিল, সেই জায়গা থেকে ওকে রিলেট করতে পেরেছি। এবার কেউ যদি সত্যি কথা কি বলতো, কেউ যদি বলে যে ভূত বিশ্বাস করো কি না বা করো, আমার জীবনে সত্যি কথা বলতে এক একজনের অনেক ঘটনা শুনি যে আমি এরকম দেখেছি এই দেখেছি, সত্যি কথা বলতে কি বলতো আমার এখনো বিশ্বাস হয় না আমি যে ওটা দেখেছি। বুঝতে পেরেছো তো আমার মানে ওই সেই মানে একটা ক্যামেরার ফ্ল্যাশব্যাক থাকে না, একটা মানে ফ্ল্যাশ হলে যেরকম জ্বলে নিভে যায়, আমি তখন ওটা ভাবছিলাম যে ওটা আলো ছিল, তো ওটা ওরকম জ্বলেছিল, তো এরকম একটা মানে আমি নিজেই কনফিউশন আছি এখনো যে ওর জীবনে ওটা আদৌ ও দাঁড়িয়েছিল তো ওরকম ইয়েতে ধরে। তো আমি মানে এটা আমি অন্তত মনে করি সেদিন হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যেত, ওখানে হাতফেল করে যেত লোকে। তো কোনোভাবে আমি হয়তো বেঁচে গেছি ভগবানের দয়া। ও বলে না যে মানে ওর মানে কোনো জায়গা থেকে হয়তো মনে হয়েছে যে আমার খুব ভালো বন্ধু, ও আমার হয়তো মানে ক্ষতি করতে আসেনি,
তো সেই জায়গা থেকে ওর কোনো ভাবে মনে হয়েছিল যে না, আমার এর বন্ধুর সঙ্গে শেষ দেখাটা হওয়া দরকার। তো সেই হিসেবেই আমি ওকে ওই জায়গাটায় কল্পনা করি এখন আপাতত। তো এইটুকুনি সেটাই। মানে ইয়ে করি যে ও হয়তো ভালো থাক। আমি জানি না পরবর্তী জীবনে আদৌ কি আছে না আছে, কিন্তু ভালো থাক এই জায়গাটা। আর কি বলার থাকতে পারে? অবশ্যই। জীবনের একটা স্মরণীয় ঘটনা বলবো না, এমন একটা ঘটনা যেটা মানে আমি জীবনে ভুলতেও পারবো না, আবার আবার বলতে গেলে ভুলতেও চাই তুমি যে জীবনে ভোলার আর যেন তুমি এটা না ভুলতেও চাইছো না, আর ভোলার চেষ্টা করলে তুমি ভুলতে পারবে না। বলতো। সেই এটাই ছিল আমাদের আজকের ঘটনা। আমাদের প্রথম যেটা ঘটনা চিরদীপদাকে দিয়ে আমি শুরু করেছিলাম আমাদের প্রথম চ্যানেলের জার্নি। আপনাদের কেমন লাগলো ঘটনাটা আপনারা সকলে জানাবেন আমাদেরকে কমেন্ট বক্সে, এটাই বলার। আর চিরদীপদা তোমাকে অসংখ্য ধন্যবাদ আহ, এই ঘটনাটা শেয়ার করার জন্য আমাদের সকলের সঙ্গে। আহ, এখানেই শেষ করছি আমাদের তাহলে আজকের রেকর্ডিং। আর আপনাদের সকলের সঙ্গে যদি কোনো ভৌতিক কোনো অভিজ্ঞতা আপনাদের হয়ে থাকে, আপনারা সেই ঘটনাটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, বা আপনারা যদি কোনো ঘটনা শুনে থাকেন সেটাও আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। সকলে ভালো থাকবেন, এটুকুই বলার। শেষ করছি আমাদের আজকের প্রথম পডকাস্ট। এখানেই শেষ করছি আমরা আমাদের প্রথম পর্ব। আপনারাও যদি আপনাদের ঘটনা আমাদের শোনাতে চান, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9123772129 নম্বরে, অথবা মেইল করতে পারেন আমাদেরকে যা কিছু সত্যি @gmail.com-এ। ভালো থাকবেন সকলে।